আমাদের এই যে ৬টা যে মেজর কমিশন এদের আমরা রিপোর্টগুলো হাতে পেয়েছি এবং এই আলোকে কি করতে হবে সেটাও আপনারা জেনেছেন। গতকাল মাননীয় অ্যাডভাইজার আসিফ নজরুল এটা নিয়ে কথা বলেছেন। আগের গভর্নমেন্টগুলো বলেছে যে জুডিশিয়ারি ফুললি ইন্ডিপেন্ডেন্ট, আসলে কার্যত বাংলাদেশের জুডিশিয়ারি কোনোদিনও ইন্ডিপেন্ডেন্ট ছিল না। তো সেই জন্য এই এই কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এটা একটা ৩৫২ পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট এবং এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে। তো মেজর যেগুলো ছিল সেগুলো আপনারা জানেন যে মানে অবশ্যই স্বচ্ছতা, লিগ্যাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন। তার আলোকে কিছু কিছু কিন্তু কাজও হয়েছে। আপনারা দেখেছেন যে জাজ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আমরা নতুন নীতিমালা এসছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা ছিল হচ্ছে যে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার কথা বলেছেন। এটা ওনারা তো এটা বলছেন, আপনারা জানেন যে আমাদের যারা ওয়েস্টার্ন, যারা আমাদের বন্ধু দেশ এবং ইয়েতে অনেক দেশেই এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিস আছে। বাংলাদেশে যে অ্যাটর্নি সার্ভিস আপনারা জানেন যে পাবলিক প্রসিকিউটর, যেটা সারা বাংলাদেশে পাবলিক প্রসিকিউটররা থাকেন, প্রায় ৪,০০০ গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেন। দেখা যায় যে এই পুরো পাবলিক প্রসিকিউশন সার্ভিসটা আসলে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তার যারা ঘেঁষা, তার কাছাকাছি যারা লয়ার, তাদের থেকে অ্যাপয়েন্টমেন্টটা করতেন। ফলে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের যেটা হয় যে এই গভর্নমেন্ট আসলে এই তার মতো করে অ্যাটর্নি মানে প্রসিকিউটর নিয়োগ করেন, আবার আরেক গভর্নমেন্ট আসলে তার মতো করে নিয়োগ করেন। তো এই প্রথাটাকে বাদ দিয়ে যেটা বলা হচ্ছে যে এটা একটা স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএসে যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। এবং কেননা এটা দেখা যাচ্ছে এটার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যে কেস আপনি কোর্টগুলোতে ফৌজদারি মামলার তার 40%ই আসলে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টই ফাইল করে, মানে পুলিশ ফাইল করে, গভর্নমেন্টের তরফ থেকে ফাইল করা হয় এবং গভর্নমেন্ট এই কেসগুলো লড়তে হয়। তো এই লড়ার কারণে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসটা যাতে একটা ভালো হয় সেই জন্য সবার এটা এই জাস্ট যে জুডিশিয়াল রিফর্ম কমিটির থেকে একটা সাজেশন ছিল। আরেকটা হচ্ছে যে স্বতন্ত্র তদন্ত সংস্থার কথা ওনারা বলেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে যে ক্রাইম যেগুলো হয় সেগুলো সাধারণত পুলিশ তদন্ত করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশকে তো পলিটিক্যাল গভর্নমেন্টগুলো ইউজ করে। তো ফলে যেই তদন্তটা হয় সেটা আসলে মানে তার পলিটিক্যাল মাস্টার্সকে হ্যাপি করার জন্য অনেক ক্ষেত্রে তদন্ত হয়। আমরা অনেক দেখেছি যে বাংলাদেশের বড় বড় কেসগুলো কিভাবে কুলুষিত হয়ে গেছে পুলিশি তদন্তের কারণে। পুলিশের তদন্তগুলো খুবই ফল্টি এবং অনেক ক্ষেত্রে এটা ম্যানিপুলেট করা যায়। তো সেই জায়গায় ওনারা বলেছেন যে একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন। আর অনেকগুলো আছে। আরেকটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ, ওনারা বলেছেন যে এটা ডিভিশনে সেট আপ করার জন্য। এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের তো জনসংখ্যা বাড়ছে। বাংলাদেশ তো সেই আগের হাইকোর্ট দেখেন 1971 এরপরে আমাদের লিবারেশন ওয়ারের পরের যে আমাদের হাইকোর্ট, সে একই হাইকোর্টের একই জায়গায় আছে। তো এই জন্য হাইকোর্টের বেঞ্চগুলো বাড়িয়ে যেটা এটা ডিভিশনে নেওয়া যায় সেটা বলেছেন এবং ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। তারপরে গরিব মানুষের জন্য লিগাল সার্ভিস, লিগাল এইড দেওয়া হয়, এই লিগাল এইডের এই কাজটা আরও এক্সপান্ড করার কথা বলেছেন এবং এই কাজটা যাতে গ্রাম পর্যন্ত চলে যায়। বাংলাদেশের গ্রামগুলোতে এখন বড় হচ্ছে, সেখানে মানুষের অনেক আধুনিক জীবনের অনেক বিষয় এসে গেছে। তো ফলে সেখানেও দেখা যাচ্ছে প্রচুর তো কেস ওইখানেও হয়। তো সেই জন্য এটা আর কোর্টের যে ভিতরে যে আইনজীবীরা যে পলিটিক্সটা করেন সেই বিষয়ে ওনারা একটা সুপারিশ করেছেন। এটার জন্য কীভাবে এই পলিটিক্সটা করবে সেই বিষয়ে তারা একটা নীতিমালা দিচ্ছেন।